স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ওএমআর আপলোড হলো 9/5/2026। তাহলে এসএলএসটি 2025 9, 10, 11, 12-এর রিক্রুটমেন্ট চলছে। অনেক সাবজেক্টের পিভিআর কমপ্লিট হয়েছে, মেডিকেলও কমপ্লিট হয়েছে। 9, 10-এ কয়েকটা সাবজেক্টে ভেরিফিকেশান বাকি আছে এবং ইন্টারভিউ শুরু হতে বাকি আছে। এই রকম অবস্থায় ওএমআর আপলোড, তাহলে কি আবারও রিপ্যানেল? এই ভিডিওর মধ্যে যে ম্যাটারগুলোর আলোচনার আমার ফোকাস: নাম্বার 1, 2016 যোগ্য চাকরিহারা ক্যান্ডিডেটদের নিজ কর্মক্ষেত্রে প্রত্যাবর্তন কতটা পসিবল হতে পারে। নাম্বার 2, ফ্রেশার এমপ্যানেল কল্ড ফর ভেরিফিকেশান বা নট কল ফর ভেরিফিকেশান বা ওয়েটিং লিস্ট, এই ক্যান্ডিডেটদের কি সুযোগ বাড়ছে। নাম্বার 3, 10 মার্কস এক্সপিরিয়েন্স। নাম্বার 4, রিপ্যানেল না ক্যান্সেল, দেখে নিন গুরুত্বপূর্ণ আলোচনা। এসএলএসটি 2025 9, 10 এবং 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের পরীক্ষা একটা টার্নিং পয়েন্টই বলতে গেলে চলে। 2026-এ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণের রাত্রিটি ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের একটা যেন রিক্রুটমেন্ট প্রসেসের টার্নিং পয়েন্টের একটা নোটিশ। এসএলএসটি 2016 সিবিআই স্ক্যান্ড ওএমআর কপি আপলোড হলো। ফলে প্রকৃতপক্ষে 2016 যোগ্য যা চাকরিহারা তাদের নিজ কর্মক্ষেত্রে কি ফিরতে চলার একটা সূচনা? এই প্রশ্নটা কিন্তু এখন সোশ্যাল নেটওয়ার্কে, ইউটিউবেও একটা চর্চিত বিষয়। এবার এখানে বিষয় হচ্ছে যে ওএমআর পাবলিশড হলেই কিন্তু যে যোগ্য চাকরিহারা তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবেন, এত কিন্তু সহজ ব্যাপার নয়, রয়েছে কিন্তু অনেক জটিলতা। নাম্বার 1, কর্মক্ষেত্রদের অনেকেই কিন্তু এসএলএসটি 2025-এর 11, 12-এর এমপ্যানেল পিভিআর মেডিকেল কমপ্লিট হয়েছে, শুধুমাত্র জয়েনিংয়ের অপেক্ষা। আবার এদের র্যাঙ্ক আর ফ্রেশারদের র্যাঙ্ক কিন্তু একই কাট অফ দ্বারা নির্ধারিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি আবার রদবদল হয় তাহলে কিন্তু একটা নতুন করে সমস্যা ক্রিয়েট হবে, যেটা মহামান্য সুপ্রিম কোর্টের দেওয়া যে ডেডলাইন, সেই ডেডলাইনের মধ্যে কতটা সম্ভব সেটাও একটা প্রশ্নের মুখে। নাম্বার 2, কর্মরতরা যদি নিজের স্থানে আবার পুনর্বহাল নাও থাকেন, মানে আগের চাকরিতে যদি পুনর্বহাল না থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিস কন্টিনিউশনের ম্যাটারটা কিন্তু একটা বিরাট ধাক্কা। কারণ এটা অনেক আগে থেকে কিন্তু মানে আমি বিষয়টা ওয়াচ করছি এবং ইউটিউবের চ্যানেলেও অনেক ভিডিওতে বলেছি যে তাদের এই যে কন্টিনিউশনের ম্যাটারটা, সেটা কিন্তু নোটিফিকেশানে কিন্তু কোথাও সেভাবে পরিষ্কারভাবে বলা নাই যে কীভাবে কন্টিনিউশন হবে, আদৌ বা তারা কন্টিনিউশন পাবেন কি না। 3 নম্বর পয়েন্টে বলবো যে বিশেষত 9, 10-এর ক্যান্ডিডেটদের যাদের ইন্টারভিউ বাকি রয়েছে, তারা তো এখন এই মুহূর্তে একটা কনফিউশনের মধ্যে পড়ে আছেন এবং পড়ে থাকাটা স্বাভাবিক। বলবো ইন্টারভিউর জন্য কিন্তু আপনারা প্রস্তুতি নিন, নো ওয়ার্স টু টাইম। সময় কি হবে সেটা পরবর্তীকালে বা পরে সেটা ভাববেন, এখন কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে যান। যোগ্য এবং অযোগ্যদের লিস্টের সাপেক্ষে যদি মহামান্য সুপ্রিম কোর্টের আপিলের পরিপ্রেক্ষিতে 2016 যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যদি তাদের আগের চাকরিতে বহাল থাকেন, তাহলে অযোগ্যদের কিন্তু 2025-এর প্যানেল থেকে রিমুভ করে প্যানেল হয়তো রিঅ্যারেঞ্জ করা যেতে পারে। কারণ টেন্টেড লিস্ট 2016 পাবলিশ করলেও এসএলএসটি 2025-এর মধ্যে এখনও যে সেই 2016 টেন্টেড ক্যান্ডিডেট আছে কি না তা এসএসসি স্ক্যান্ড ওএমআর এবং সিবিআই স্ক্যান্ড ওএমআরের ভিত্তিতে সেগ্রিগেশন করলে কিন্তু বোঝা যাবে, যদিও এখন এসএসসি স্ক্যান্ড ওএমআর কিন্তু আপলোড হয়নি। তাছাড়া মানে আগের যে এসএসসির চেয়ারম্যান উনি কিন্তু অ্যাফিডেভিট দিয়ে পরিষ্কারভাবে কিন্তু জানাননি যে এসএলএসটি 2025-এর মধ্যে এসএলএসটি 2016-র কোনো টেন্টেড ক্যান্ডিডেট আছে কি না। 9, 10 এবং 11, 12 এসএলএসটি 2025-এর যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু যে পুরোপুরি স্টপ হয়ে যাবে এমনটি ভাবা এই মুহূর্তে ঠিক হবে না। যদিও আমি কোনো কনসালটেন্ট নই বা আইনজীবীও নই, কিন্তু বিভিন্ন সোর্স থেকে সংগৃহীত তথ্য, বিভিন্ন নিউজ পেপারের পর্যালোচনা এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়েছে যে
এই এসএলএসটি 2025 অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস এটা কিন্তু পুরোপুরি স্টপ হবে না, কারণ এখন যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে চলছে এবং অনগোয়িং পজিশন এবং মিডিল পজিশনে কিন্তু এই ওএমআর আপলোড হয়েছে। যদিও ক্যান্ডিডেটরা অনেক আগেই দাবি জানিয়েছিলেন ওএমআর প্রকাশের, কিন্তু সেটা পাবলিশড হয়নি বলেই এই মুহূর্তে আবারও একটা বিড়ম্বনার সৃষ্টি। সুতরাং যে একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটি ভাবা কিন্তু একদমই এই মুহূর্তে ঠিক নয়। সেটা কি হবে সেটা ফিউচারের কথা ফিউচার বলবে। তাই যোগ্য যে সমস্ত ইন সার্ভিসরা রয়েছেন তারা বিশেষ করে 9-10-এর তারা অবশ্যই ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিন, দ্বিধাগ্রস্ত হবেন না। আপনার ডিউটি আপনি প্রিপারেশান নিয়ে স্ট্রং থাকুন। ফ্রেশার যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাও ভালোভাবে প্রস্তুতি নিন, আবার ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, প্রস্তুতি নিন। কারণ প্রিপারেশন নিয়ে থাকলে আপনি একটা ধাপ কিন্তু এগিয়ে থাকলেন। এবার হয়তো যদি মানে আমি ধরেই নিলাম বা যে প্যানেল হয়তো রিঅ্যারেঞ্জ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেটা হতে পারে হয়তো টেন্টেডগুলোকে রিমুভ করে প্যানেলটাকে পুনরায় রিঅ্যারেঞ্জ করা হবে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি কিন্তু অবশ্যই অনিবার্য এবং আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতেই হবে। কারণ এই রিক্রুটমেন্ট প্রসেস কোনোভাবেই কিন্তু আর যে ক্যান্সেল এই ভাবনাটা কিন্তু এই মুহূর্তে ভাবা ভুল হবে। এটা কিন্তু ফিউচার ডিসাইড করবে। তাই আপনার কাজ আপনি প্রিপারেশনটা স্ট্রং রেখে দিন। এবার যেটা আমি আলোচনায় আসব যে যদি প্যানেল রিঅ্যারেঞ্জ হয় তাহলে ফ্রেশারটা কি বেনিফিট পাবেন। 2016-র যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যদি তাদের আগের চাকরি ফিরে পান তাহলে এক্সপিরিয়েন্সের যে 10 নম্বরের বিতর্ক সেটা কিন্তু একদমই সমাধান হয়ে যাবে। এবং যে সমস্ত ফ্রেশাররা এমপ্যানেল আছেন তারা ছাড়া নট কল্ড ফর ভেরিফিকেশন, যারা ভেরিফিকেশনে ইন্টারভিউ জন্য ডাক পাননি বা ওয়েটিং লিস্টে রয়েছেন তারাও কিন্তু সুযোগ পাবেন। এখন যদি আপনি ভাবেন যে ইন সার্ভিসরা যদি পূর্বের চাকরি মানে বহাল থাকেন তাহলে তো শূন্যপদ কমে যাবে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু শূন্যপদ কিন্তু অবশ্যই কিন্তু বাড়ার একটা পসিবিলিটি রয়েছে। তবে শূন্যপদের বৃদ্ধি, যোগ্য অযোগ্যের সেগ্রিগেশন, এই বিষয়গুলো সবটাই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার সাপেক্ষ এবং এই জন্য প্রয়োজনীয় কিন্তু আইনি পদক্ষেপের মধ্য দিয়ে কিন্তু এই প্রসেসটা কিন্তু এগোতে হবে। তো ফ্রেন্ডস, আবারও বলছি আমি 9-10-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন যাদের ইন্টারভিউ এখনও শুরুই হয়নি, আপনারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনি এগিয়ে থাকুন। তো এই রকমই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য সর্বদা চ্যানেলটির সঙ্গে থাকুন। আর একটা বিষয়, 9-10-এর এবং 11-12-এর যে এসএলএসটি ক্যান্ডিডেট রয়েছেন, এই মুহূর্তে আপনার যদি একটা কনফিউশন বা দ্বিধাগ্রস্ত ম্যাটার তৈরি হয় তাহলে সেই জায়গা থেকে আপনি কিভাবে পড়াশোনাটা করবেন বা কি করলে আপনার পক্ষে বেটার হতে পারে সেই বিষয়ে আমি একটা ভিডিও পরবর্তী ক্ষেত্রে আপলোড করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।